আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ, কি অবস্থা সবার? আমরা আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষার আগে যদি সবগুলো সূত্রকে একসাথে অল্প সময়ে দেখে ফেলতে পারতাম, যদি 10টা চ্যাপ্টারের সকল সূত্র একসাথে আমার মাথায় নিয়ে ফেলতে পারতাম, তাহলে আমাদের জন্য কনফিডেন্স পাওয়া যেত। আমরা আমাদের পরবর্তী পড়াশোনাটুকু করার সময় অ্যাটলিস্ট জানতাম আর কিছু না পারি, সূত্র তো সব মাথায় আছে, এগুলোকে কানেক্ট করে আমি যে কোনো প্রবলেম আসুক পরীক্ষার খাতায় লিখে আসতে পারবো, তাহলে ভালো হতো। সো ওই চিন্তা থেকে ভাইয়াদের পক্ষ থেকে ছোট্ট একটা উদ্যোগ। আমরা চেষ্টা করবো 15-20 মিনিটে যতগুলো চ্যাপ্টার আছে ফার্স্ট পেপারে, প্রথমটা বাদ দিয়ে ভেক্টর থেকে আদর্শ গ্যাস পর্যন্ত 9টা চ্যাপ্টারকে খুব অল্প সময়ে সবগুলো সূত্র, সবগুলো ধারণা, সবগুলো টাইপ একসাথে তোমাদের জন্য কভার করে দেওয়ার। চলো দেরি না করে শুরু করে ফেলি। প্রথম চ্যাপ্টার ভেক্টর। ভেক্টরের ক্ষেত্রে মাথায় রাখতে হবে কিছু ভেক্টর আছে আমাকে 2i প্লাস 3j প্লাস 5k এই ফর্মেটে দেওয়া থাকে, তাদের মানটা ভাইয়া যদি বের করতে বলে √2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার এভাবে বের করতে পারবে। আর মেইন ভেক্টরটাকে মানটা দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের একক ভেক্টর তুমি পাবে। অবস্থান ভেক্টর যদি বের করতে বলে, ধরো তোমার একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3,4,2, সো 3i প্লাস 4j প্লাস 2k এভাবে বসাই দিলেই কিন্তু তুমি অবস্থান ভেক্টরটা পেয়ে যাবে। যদি তোমাকে ভাইয়া সরণ ভেক্টর বের করতে বলে, তাহলে আগে ধরো x1 y1 z1 পজিশনে ছিল, একটু পর x2 y2 z2 পজিশনে গেছে, তো পরের পজিশন থেকে আগের পজিশন বিয়োগ করে দিবা। বিয়োগটা করার ক্ষেত্রে x এর গুলো আলাদা বিয়োগ করতে হবে, y এর গুলো আলাদা, z এর গুলো আলাদা, পরে i j কে বসাইতে হবে। এটা যদি করো তাহলেই কিন্তু ডান। চলো পরের অংশে যাই। পরের অংশ হচ্ছে লব্ধির মান বের করবে। লাইক তোমার পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, যদি দুইটার আদিবিন্দু একই জায়গায় আনতে পারো ভাইয়া, মাঝখানের অ্যাঙ্গেলটা তুমি যদি পেয়ে যাও আলফা, তাহলে এই পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কজ আলফার রুট, এটা থেকে তুমি ভ্যালুটা বের করতে পারবে। লব্ধির অ্যাঙ্গেল, লব্ধি যদি আর হয়ে থাকে, যার সাথে উৎপন্ন কোণ পি সে যদি নিচে একা থাকে, তাহলে উপরে কিউ সাইন আলফা, নিচে হচ্ছে কিউ কজ আলফা, এভাবে বসে। লব্ধির মানটা ম্যাক্সিমাম হবে যোগফলের সমান যদি মাঝখানের অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি অর্থাৎ একই দিকে হয়। আর অপোজিট দিকে যদি হয়, তাহলে মানটা মিনিমাম হবে, এটা হচ্ছে পি ডিফারেন্স কিউ এর সমান হবে। এইবার লম্বাংশ, যেটা লম্বাংশ হচ্ছে ব্যাপারটা এরকম, লাইক ভাইয়া তোমার কাছে একটা ভেক্টর আছে আর, এইটাকে তুমি দুইটা অংশে ভাগ করতে চাও, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। সো এইটা এক্স, এইটা ওয়াই। দেন তুমি যদি ভাইয়া লম্ব টানো, এইখান থেকে ভাইয়া তুমি লম্ব টানতেছো এইটুকু আর এক্স, আর এখান থেকে লম্ব টানলে এইটুকু হচ্ছে আর ওয়াই। এটা যদি থিটা হয় তাহলে আর এক্স আই ওয়াই এগুলোর মান বের করা, এই হচ্ছে ফর্মুলা। আর এক্স হচ্ছে আর কস থিটা, আর ওয়াই হচ্ছে আর সাইন থিটা। ঠিক আছে, এখানে ডলার চিহ্নটা ভুলে চলে আসছে, সো আমরা এটা ইগনোর করব। দিক কোসাইন, দিক কোসাইন আমরা জানি ওই যে, এটা সম্ভবত আমরা সবাই জানি যে থিটা বা কস থিটা ইজ ইকস টু, ধর কস থিটা এক্স, এটা হচ্ছে এ এক্স ডিভাইডেড বাই এ, বা কস থিটা ওয়াই এটা হচ্ছে এ ওয়াই বাই এ, কস থিটা জেড ইজ ইকস টু এজ এ জেড বাই এ। সো এইটা বলতে কি বোঝায়, থিটা এক্স হচ্ছে এ ভেক্টরটা এক্স অক্ষের সাথে কতটুকু অ্যাঙ্গেল তৈরি করে। সো আমরা যদি এরকম ধরো প্রতিটা অক্ষের সাথে যেই অ্যাঙ্গেলগুলো তৈরি করে সেটার কজ নিই, তাহলে এটাকে দিক কোসাইন বলে। এটার স্কোয়ারগুলোর সমষ্টি হচ্ছে 1 হয়। এবার আসো ভাইয়া, যে দুইটা ভেক্টরের ডট গুণ করলে তাদের মানের গুণফল ইন্টু মধ্যবর্তী কোণের কস থিটা, বা আমি যদি এক্স বিএক্স আকারে লিখি তাহলে এক্স বিএক্স এ ওয়াই বিওয়াই এ জেড বিজেড এই আকারে আসে। মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে হইলে উপরে ডট গুণ দিব এবং নিচে হচ্ছে দুইটার মান, ওই যে √a স্কোয়ার বি স্কোয়ার এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার এ জেড স্কোয়ার, এভাবে এ এর মান একই রকমভাবে বি এর মান বসায় গুণ করে নিচে দিলে আমি মানটা পেয়ে যাব। যখন দুইটা ভেক্টর পরস্পর পারপেন্ডিকুলার হবে তখন তাদের ডট গুণফল 0। এটার উপর বেস করে অনেক সময় দিয়ে দেয় যে এর ইকস টু এত কমা এত, সরি 2i, 3j প্লাস 5k, এ বি ইকস টু 3i মাইনাস 2j প্লাস mk, m এর ভ্যালু কত হলে পরস্পর লম্ব হবে, তখন এই ডট গুণন থেকে আপনি কাজ করতে পারবেন। যদি বি এর উপর এ লম্ব বিক্ষেপ বলে, তখন আপনি যেটা করবেন নিচে বি দ্বারা ভাগ দিবেন, উপরে ডট গুণ হবে। আর যদি আপনাকে বি এর দিকে এ লম্ব উপাংশ বলে, তাহলে আপনি কি করবেন, এই যে বি এর উপর এ লম্ব অভিক্ষেপ বললে ভাগ দিবেন। এটা হচ্ছে একটা আপনার স্কেলার রাশি বের হবে। আর যখন উপাংশ বলবে বি এর দিকে এর উপাংশ, তখন বি বরাবর একক ভেক্টরটা জাস্ট গুণ দিয়ে দিলেই কাজ হয়ে যায়। তো লম্ব বিক্ষেপ বের করার পর লম্ব বিক্ষেপ যেই দিকে চাবেন সেই দিকের একক ভেক্টরটা বসাই দিলেই কিন্তু কাজ শেষ। এইবার হচ্ছে আমাদের ক্রস গুণন, এ ক্রস বি করলে এ এর মান বি এর মান সাইন থিটা ও মধ্যবর্তী কোণের, এবং হচ্ছে একটা একক ভেক্টর যেটাকে আমরা ইটা বলে থাকি, এ বি উভয় সমতলের সাথে লম্ব। মান যদি বলেন এ বি সাইন থিটা পরস্পর সমান্তরাল হইতে হইলে ক্রস গুণফলটা 0 হইতে হবে, কারণ 0 হইলেই সাইন 0টা 0 হয়। আচ্ছা, এখন 0 ডিগ্রি হইতে হবে তা না, 180 ডিগ্রি হইলেও হয়, সমান্তরাল হইলেই মূলত হয়। সামান্তরিকের ক্ষেত্রফলের ক্ষেত্রে যদি দুইটা বাহু দেওয়া থাকে এ ক্রস বি হবে,
কর্ণ দুইটা দেওয়া থাকলে হাফ এ ক্রস বি হবে, ত্রিভুজের দুইটা বাহু দেওয়া থাকলে হাফ এ ক্রস বি হবে। আর এ ক্রস বি যেটা কথা আপনি যদি চাইলে এইভাবে নির্ণায়ক আকারে বের করেন সেটাও আপনি করতে পারবেন। এবার আসেন ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ডেল অপারেটরটাকে আমরা চিনি এরকম ভাবে, যখন আপনি গ্রেডিয়েন্ট বের করবেন, গ্রেডিয়েন্টের ভিতরে যেটা ইনপুট, এটা হচ্ছে আপনার ইনপুট, তাই না, ইনপুট ফাংশন, স্কেলার ফাংশন। তো আপনি এক্স এর সাপেক্ষে এটাকে করবেন, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবেন, জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবেন, তিনটা আলাদা রেজাল্ট পাবেন, প্রতিটির সামনে আই জে কে এগুলো করবেন। এবং মাথায় রাখবেন এক্স এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করতেছেন তখন ফাই এর মধ্যে হয়তো এক্স ওয়াই জেড তিনটাই আছে, এক্স বাদে বাদ বাকিগুলোকে তখন ধ্রুব ধরতে হবে। ওয়াই সাপেক্ষে যখন করবেন এক্স জেড যুক্ত জিনিসপাতিগুলোকে ধ্রুব ধরতে হবে। ডাইভারজেন্স যখন করবেন তখন জাস্ট এই দুটা ডট গুণ করলেই হবে। এখন এক্স এর সাপেক্ষে শুধু ভি এক্স, ওয়াই সাপেক্ষে শুধু ভি ওয়াই, এভাবে ডিফারেন্সিয়েশন করতে হবে। তখন ভি এক্সটা, ভি ভেক্টরটা এরকম দেওয়া যে 2x i 3y j প্লাস 5z k। সো আই এর সাথে যে অংশটা আছে সেটা হচ্ছে ভি এক্স, ওয়াই এর সাথে যে অংশটা আছে এটা হচ্ছে জে এর সাথে যে অংশটা আছে সেটা হচ্ছে ভি ওয়াই। ভি ভেক্টরের মধ্যে কে একক ভেক্টরের সাথে যে অংশটা আছে সেটা হচ্ছে ভি জেড। এইভাবে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন তাহলে আপনি হচ্ছে ডাইভারজেন্স পেয়ে যাবেন। আর যদি সলিনয়েডাল হয় তার অর্থ হচ্ছে ডাইভারজেন্স জিরো, সলিনয়েডাল হওয়ার অর্থ হচ্ছে ডাইভারজেন্স জিরো। আর যদি ডাইভারজেন্স পজিটিভ আসে তার মানে ছড়ায় পড়তেছে, আয়তন বাড়তেছে, ঘনত্ব কমতেছে। নেগেটিভ হওয়া মানে হচ্ছে কাছে আসতেছে বলরেখাগুলো, তার মানে ঘনত্ব বাড়তেছে বা হচ্ছে আয়তন কমতেছে। আর ডাইভারজেন্সের সূত্র এইভাবে আপনি বের করতে পারেন। সরি, এইটা হচ্ছে আপনার ডাইভারজেন্স না, এইটা হচ্ছে কার্লের সূত্র। হ্যাঁ, এটা কার্ল কিন্তু মাথায় রাখতে হবে, এটা হচ্ছে কার্ল, ঠিক আছে। সো কার্ল যখন আপনি করবেন, কার্লের ক্ষেত্রে মাথায় রাখবেন কার্ল যদি জিরো হয় তাহলে ইরোটেশনাল, কার্ল যদি জিরো না হয় তাহলে হচ্ছে ঘূর্ণনশীল। নদী পার হতে কত সময় লাগে, এটা হচ্ছে জেনারেল সূত্র। ডি হচ্ছে নদীর প্রস্থ, ভি সাইন আলফা, এটা তো আমরা জানি। ভি হচ্ছে নৌকার বেগ, আলফা হচ্ছে কত কোণ তৈরি করছে স্রোতের সাথে। আড়াআড়ি ভাবে যদি পার দিতে হয় তাহলে কত কোণে রওনা দিতে হবে, কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। ইউ হচ্ছে স্রোতের বেগ, ভি হচ্ছে নৌকার বেগ। আচ্ছা, তারপর হচ্ছে ন্যূনতম নদী দূরত্বে নদী পার হওয়ার জন্য লব্ধি বেগটা কত হয়, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার তার রুট। ন্যূনতম সময় নদী পার হওয়ার ক্ষেত্রে আলফা কত আসে, ন্যূনতম সময় যদি চাই তাহলে 90 ডিগ্রি কোণে রওনা দিতে হবে এবং সেই টাইমটা লাগবে ডি বাই ভি। গতিবিদ্যা আমরা চলে আসছি চ্যাপ্টার নাম্বার 3। গতিবিদ্যায় ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s, এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই 2 টি। এই সূত্রগুলো আমরা 9-10 থেকে জানি। তারপর এনতম সূত্র অতিক্রান্ত দূরত্ব এটাও জানি, যেখানে ইউ ভি কোনটা কি পরিচয় এগুলো আমরা আগে থেকে জানি। সো এই ফর্মুলাটা অনেকে আমরা ভুলে যাই, এটা একটু মাথায় রাখবো। ইউ আদিবেগ, হাফ এ হচ্ছে ত্বরণ, 2n যেই যততম সেকেন্ডে বলছে এন এর ভ্যালু তত, যদি সপ্তম সেকেন্ডে বের করতে বলে n ইজ ইকুয়ালস টু 7, এইভাবে কাজটা করতে হবে। তারপর এখানে পরন্ত, এই সূত্রগুলো কি জাস্ট ইউজ করা, জাস্ট এখানে আমি আলাদা করে বলবো না। যখন আপনি পরন্ত বস্তু বলবেন তখন আপনার সবকিছু নিচের দিকে, আদিবেগও নিচের দিকে, অভিকর্ষ ত্বরণ নিচের দিকে, সব প্লাস। নিক্ষিপ্ত বস্তু বলার ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর আদিবেগ উপরের দিকে, ত্বরণ নিচের দিকে। আদিবেগ যদি প্লাস ধরেন ত্বরণ হচ্ছে মাইনাস। এই যে দেখেন ইউ যদি প্লাস হয় তাহলে জি মাইনাস, ওইভাবেই বাদ বাকিগুলো করা হয়েছে। ম্যাক্স হাইট হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g, ম্যাক্স হাইট ওঠার টাইম হচ্ছে ইউ বাই জি। ওইখান থেকে আবার ফেরত আসার টাইমটা মানে পুরা উপরে উঠে আবার ফেরত আসবে উড্ডয়নকাল, সেটা হচ্ছে 2u বাই জি, ওইটা দেওয়া আছে। এবার আসেন প্রাস বা প্রজেক্টাইল রিলেটেড বা প্রক্ষেপক রিলেটেড জিনিসপাতি। আনুভূমিক উপাংশ অর্থাৎ ওই যে একটা বেগ থাকে না প্রাসের, এই বরাবর মারা হয়েছে ভি নট বেগে থিটা নট কোণে, তখন এটাকে যদি ভাঙা হয় এই বরাবর হচ্ছে ভি এক্স নট পাওয়া যায়, এই বরাবর হচ্ছে ভি ওয়াই নট পাওয়া যায়, এবং ওই ভ্যালুগুলোই আপনাকে দেওয়া যায়, ভি এক্স নট কত, ভি ওয়াই নট কত, এগুলো। হ্যাঁ, এখন টি সময় পর বেগের উপাংশ, টি সময় পর বেগের উপাংশ বের করতে হলে এক্স অক্ষ বরাবর বেগের কোনো চেঞ্জ হয় না, অ্যাজ ইট ইজ থাকে, কারণ এক্স অক্ষর কোনো ত্বরণ নাই। ওয়াই অক্ষ বরাবর ত্বরণটা নিচের দিকে কাজ করে, আদিবেগটা উপরের দিকে, দ্যাটস ওয়াই প্লাস, কিন্তু ত্বরণটা অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করে, দ্যাটস ওয়াই মাইনাস। তারপর আপনার বেগের লব্ধি তো আসছে কিটু আর বি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অ্যাঙ্গেলটা হচ্ছে ট্যান ইনভার্স ভি ওয়াই বাই ভি এক্স। সরণ একই রকম ভাবে বের করছে, জাস্ট হচ্ছে এক্স অক্ষ যখন কাজ করছে তখন আমার বেগটা ফিক্স। এখানে একটা ছোট্ট ভুল আছে, এখানে একটা টাইম গুণ হবে, ইনটু টি হবে। হ্যাঁ, আর ওয়াই যখন করবে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই টোটালটা হচ্ছে আমার ইউ হিসেবে কাজ করবে, এটা টি। আর হাফ এটি স্কোয়ার জায়গায় মাইনাস জিটি স্কোয়ার, কেন, কারণ হচ্ছে ত্বরণটা হচ্ছে নিচের দিকে, আদিবেগটা উপরের দিকে, আদিবেগ প্লাস হইলে ত্বরণটা মাইনাস। তারপর হচ্ছে প্রাচের সঞ্চারপথের সমীকরণ, ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স ট্যান থিটা নট মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট, এই হচ্ছে সূত্র। এই পর চলেন আমাদের সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় যে টাইম, ভি নট সাইন থিটা নট বাই জি, যে আবার ফেরত আসা উড্ডয়নকাল যেটা, সেটা হচ্ছে এটার দ্বিগুণ। সর্বোচ্চ হাইট ইউ স্কোয়ার বাই 2g ছিল, এখন ইউটা কত, ভি নট সাইন থিটা নট, তাহলে ভি নট স্কোয়ার সাইন থিটা নট স্কোয়ার বাই 2g।
কত দূরে যে সে পড়বে, আনুভূমিক পাল্লা যেখান থেকে মারলাম কত এখানে যায় পড়লো, আনুভূমিক বরাবর সর্বোচ্চ কতটুকু ডিস্টেন্স পাড়িয়েছে, এটাই হচ্ছে আনুভূমিক পাল্লা ভি নট স্কোয়ার সাইন 2θ ডিভাইডেড বাই জি। আনুভূমিক পাল্লা সর্বোচ্চ হয় যখন থিটাটা 45 ডিগ্রি হয়, কারণ তখন সাইন 90 ইকুয়ালস টু 1 হয়ে যায়, ওই কারণে এটা ভি নট স্কোয়ার বাই জি। এবার হচ্ছে বৃত্তাকার গতি, এটা চ্যাপ্টার 4এও কাজে লাগে। কৌণিক সরণ এবং রৈখিক সরণের মাঝে যে সম্পর্ক, সেটা হচ্ছে আমাদেরকে দেওয়া আছে এস ইকুয়ালস টু আর থিটা ওমেগা, আমরা জানি 2π/t বা 2s/f, ভি ইজ ইকুয়ালস টু ওমেগা আর, বা এই ফর্মেটটি একটু মাথায় রাখবেন, ভি ইজ ইকুয়ালস টু ওমেগা ক্রস আর, এটা দিয়ে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। আর আরেকটা জিনিস একটু মাথায় রাখবেন, যে এইভাবে এস ইকুয়ালস টু আর থিটা, এটারে ডিফারেন্সিয়েট করলে বেগকে, যদি সরণকে ডিফারেন্সিয়েট করেন তাহলে বেগ পাওয়া যায়, আর তো কনস্ট্যান্ট, থিটাকে ডিফারেন্সিয়েট করলে ওমেগা পাওয়া যায়। এই বেগকে আবার যদি ডিফারেন্সিয়েশন করেন ত্বরণ পাওয়া যায়, আর তো কনস্ট্যান্ট আছে, এইটাকে ডিফারেন্সিয়েট করলে আবার কৌণিক ত্বরণ পাওয়া যায়। এই হচ্ছে রিলেশনগুলো। এবার আসেন কেন্দ্রমুখী ত্বরণ, ভি স্কোয়ার বাই আর ওমেগা স্কোয়ার দুইটাই ইউজ করতে পারেন। তারপর অথবা আপনি এভাবে বলতে পারেন ভি ওমেগা, এটাও কিন্তু বলতে পারেন, কারণ দেখেন ওমেগা ইন্টু ওমেগা আর মানে কি ভি, সো এটাও কিন্তু বলা যায়। গতি সমীকরণগুলো এখানে দেওয়া আছে, জাস্ট আপনি আদি বেগের জায়গায় আপনি ইউজ করবেন ওমেগা নট, শেষ বেগের জায়গায় আপনি ইউজ করবেন ওমেগা, ত্বরণের জায়গায় আপনি ইউজ করবেন আলফা, আর আপনার যখন সরণ ইউজ করতে হবে ওইটার জায়গায় আপনি ইউজ করবেন হচ্ছে থিটা। তাহলে আপনার রৈখিকের সূত্র থেকে আপনি কৌণিকের সূত্রে চলে আসতে পারবেন, দেখবেন এক্স্যাক্টলি সেম জিনিসই কিন্তু এখানে ঘটছে। তারপর আসেন আমার ক্যালকুলাসের সাহায্যে গতি সমীকরণ। বেগ মানে হচ্ছে সরণের ডিফারেন্সিয়েশন, ত্বরণ মানে বেগের ডিফারেন্সিয়েশন, তাৎক্ষণিক কৌণিক বেগ মানে কৌণিক সরণ থিটার ডিফারেন্সিয়েশন, ত্বরণ মানে হচ্ছে কৌণিক বেগের ডিফারেন্সিয়েশন, এইভাবে জিনিসপাতিগুলো আসে। চলেন নিউটনের মেকানিক্সে যাই। নিউটন মেকানিক্সে আমাদেরকে বলতেছে রৈখিক ভরবেগ পি ইজ ইকুয়ালস টু এম ভি, আমরা জানি এফ ইকুয়ালস টু এম এ জানি, বা এম ডিডিটি অফ ভি বা এম ডিডিটি অফ পি। বলের ঘাত একটা ভেক্টর রাশি, বল এবং বলের ক্রিয়াকারের গুণফল, এটা ভরবেগের পরিবর্তনের সমান, বা এম ভি মাইনাস এম ইউ এভাবে বলা যায় বল। আচ্ছা, এবার দেখেন এই জিনিসটা আমরা যেটা বের করলাম এটা হচ্ছে বলের ঘাত, এটা হচ্ছে এইরকম। আর ঘাত বল কি? ঘাত বল হচ্ছে এইটা, ঘাত বল হচ্ছে এটা, যেটা হচ্ছে খুব অল্প সময় জুড়ে, এখানে একটু হয়তো দাওয়াটা ভুল আছে, এখানে এভাবে বলাটা উচিত না আসলে, আমরা এই ঘাত বল কথাটাকে কেটে দিই। ঘাত বল হচ্ছে এটা, ঘাত বল হচ্ছে এমন একটা বল যেখানে হচ্ছে বলটা অনেক বড় বিশাল, মানে একটা বল যদি খুব অল্প টাইম জুড়ে কাজ করে, এটাকে আমরা ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স বলে থাকি। বন্দুকের পশ্চাৎবেগের সূত্র, এটা ওই m1 m2 m1 v1 m2 v2 থেকে আসছে। তারপর চলেন রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, আমরা এটা জানি। তারপর এখানে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে, স্থিতিস্থাপক সংঘর্ষ যদি হয় যে হ্যাঁ আমার ভরবেগের সাথে সাথে গতিশক্তিও আগে যা ছিল পরেও তা আছে, তখন হচ্ছে এই সূত্রগুলো কাজ করে। তো ভি1 ইকুয়ালস টু এইটা, তারপর হচ্ছে ভি2 ইকুয়ালস টু এইটাই, সূত্রগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আসেন আমাদের ঘর্ষণের ক্ষেত্রে আমরা জানি ফ্রিকশন ফোর্সটার মান হচ্ছে মিউ এস আর, সেটা সর্বোচ্চ তার থেকে কম হবে, আর এটা মিউ কে আর। আর ঘর্ষণ কোণ, এটা যদি আমরা থিটা জেনে থাকি তাহলে মিউ এস হচ্ছে ট্যান থিটার সমান। কেন্দ্রমুখী বলের মান এম ভি স্কোয়ার বাই আর বা এম ওমেগা স্কোয়ার আর। ব্যাংকিং কোণ থিটা যদি হয়ে থাকে তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর জি। বাঁকা তলে সাইকেল বা হুন্ডা বাঁক নিচ্ছে, বা সমতলে সাইকেল বা হুন্ডা বাঁক নিচ্ছে তাও যেই সূত্র, বাঁকা তলে গাড়ি বাঁক নিচ্ছে তাও একই সূত্র। সো রাস্তার বাইরের ভিতর পাতের উচ্চতার মধ্যে যদি পার্থক্য থাকে এইচ, তাহলে এইচ হচ্ছে ডি সাইন থিটা, এটা আরেকটা জিনিস। এবার হচ্ছে জড়তার ভ্রামক বিন্দু বস্তুর ক্ষেত্রে এম আর স্কোয়ার, বড় বস্তুর ক্ষেত্রে এম আর স্কোয়ারের সামেশন বা ইন্টিগ্রেশন। আর চক্রগতি ব্যাসার্ধ বা রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে আই ইকুয়ালস টু এম কে স্কোয়ার, এখান থেকে কে বের করা যায়। সমান্তরাল উপপাদ্য আমাদের এইটা হচ্ছে ভার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এটা হচ্ছে এইচটা হচ্ছে সমান্তরাল অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। লম্ব উপপাদ্য হচ্ছে আই জেড ইজ ইকুয়ালস টু আই এক্স প্লাস আই ওয়াই, দুইটা তলের একটা তলে দুইটা পরস্পর লম্ব অক্ষ এক্স এবং ওয়াই, তাদের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টি হচ্ছে ওই তলের সাথে লম্ব দিয়ে যে অক্ষটা গেছে জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। সো এটা হচ্ছে দণ্ডের মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, 1/3 হচ্ছে প্রান্ত দিয়ে যদি যায় দণ্ডের, তখন জড়তার ভ্রামক কত আসে, হাফ এম আর স্কোয়ার হচ্ছে নিরেট সিলিন্ডারের অক্ষের সাপেক্ষে, বৃত্তাকার রিংয়ের ক্ষেত্রে কেন্দ্র দিয়ে অক্ষের সাপেক্ষে যদি জড়তার ভ্রামক বলে তাহলে শুধু এম আর স্কোয়ার, নিরেট গোলকের ক্ষেত্রে 2/5 এম আর স্কোয়ার। তারপর আরো আছে যেমন ফাঁপা গোলক যদি বলে, নিরেট না হয়ে যদি ফাঁপা হয়, তখন কি হয় 2/3 এম আর স্কোয়ার। তারপর আপনি যদি বৃত্তাকার রিং না বলে বৃত্তাকার চাকতি, তখন যেটা আসে হাফ
এম আর স্কোয়ার, তখন কিন্তু এইভাবে চলে আসে। তারপর হচ্ছে যে টর্ক আর ক্রস এফ বা মান আর এফ সাইন থিটা, টর্ক এবং জড়তাঙ্কের মধ্যে এই সম্পর্কটাও খুব ইম্পর্টেন্ট। টাউ ইজ ইকুয়ালস টু আই আলফা। কৌণিক ভরবেগ এল হচ্ছে আর ক্রস পি বা এম ভি আর সাইন থিটা, এল ইজ ইকুয়ালস টু আই ওমেগা। এইটা আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র। টাউ এর সাথে এফ যেরকম বলি ডিডিটি অফ পি, এখানে আমাদের টর্ক এফ এর জায়গায় টাউ আসবে, আপনার পি এর জায়গায় এল আসবে। সো আমি এখানে একটা সামারি করে দিই। ধরেন আপনারা এইভাবে বলতে পারেন, যত জায়গায় আপনি ভর পাইছেন তত জায়গায় কৌণিকে আপনি আই লিখবেন, যত জায়গায় আপনি বল পাইছেন আপনি লিখবেন টাউ, যত জায়গায় ভরবেগ পাইছেন তত জায়গায় লিখবেন এল। আর কি আছে, আর হচ্ছে যত জায়গায় ওই যে বেগ ভি লিখছেন তত জায়গায় হচ্ছে ওমেগা লিখবেন, যত জায়গায় এ লিখছেন তত জায়গায় আলফা লিখবেন, এস এর জায়গায় থিটা লিখবেন। এই তো মোটামুটি এইভাবে লিখলে আপনার সূত্রগুলো মোটামুটি ভাবে চলে আসবে। কাজ, শক্তি ও ক্ষমতা, এইখানে আমরা একটু দেখি। ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস কস থিটা ইন্টিগ্রেশন দিয়ে করা যায় বা এমজিএইচ দিয়েও করা যায়। এই সূত্রটা আমাদের লাগবে না আপাতত। এটা স্প্রিং এর জন্য, স্প্রিং যদি এক্স পরিমাণ প্রসারণ করেন, এটা ফর স্প্রিং, এটা আমরা জানি। স্প্রিং যদি এক্স পরিমাণ প্রসারণ করেন তখন আপনার চলে আসবে সূত্রটা হাফ কে এক্স স্কোয়ার। গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, এটাকে আবার ভরবেগ স্কোয়ার বাই 2m বলা যায়। এইচ হাইটে উঠানোর পর বস্তু বিভব শক্তি হয় এমজিএইচ। একটা স্প্রিং, সেটাকে এক্স পরিমাণ প্রসারিত করলে সাম্যাবস্থা থেকে তার বিভব শক্তিও কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। তারপর হচ্ছে এইটা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য, যে কৃত কাজ ইকুয়ালস টু অর্জিত গতিশক্তির পরিবর্তন। আমাদের যেই ফাইনাল গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, এটা থেকে আদি গতিশক্তি বাদ দিই, তাহলে কতটুকু গতিশক্তি অর্জন করছি সেটাই হচ্ছে আমার কৃত কাজের সমান। এই দুইটা সমষ্টিটা ধ্রুব থাকে যদি বাহ্যিক কোনো বল বা বাহ্যিক কোনো শক্তি প্রয়োগ করা না হয়। এই হচ্ছে মোটামুটি আমাদের কাজ শক্তি উপাদ্যর বিষয়। এখানে আরো কিছু ফর্মুলা আছে, যে কাজ শক্তি উপাদ্যর ক্ষেত্রে ওমেগা ইকুয়ালস টু কে বাই এম, যখন সরস্বতী স্পন্দন ঘটতে থাকে স্প্রিং এর ক্ষেত্রে, কে ওয়ান এল ওয়ান কে টু এল টু, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এল হচ্ছে স্প্রিং এর দৈর্ঘ্য, তাদের মাঝে রিলেশন। তারপর স্প্রিং গুলো যখন সিরিজে থাকে তখন অনেকগুলার মানে সমন্বয়, অনেকগুলো স্প্রিং সিরিজে থাকলে তাদের তুল্য স্প্রিং ধ্রুবক কত হবে, প্যারালালে থাকলে কি হবে। তারপর এই জিনিসপাতিগুলো দেওয়া, পি মানে ক্ষমতা ডাব্লিউ বাই টি, যদি আমি এইচ হাইট উঠাইতে কৃত কাজ হয় এমজিএইচ, তাহলে ক্ষমতা চলে আসে এমজিএইচ বাই টি। আবার পি মানে এফ ভি, এফ বলের এগেইনস্ট যদি ভি বেগে কেউ দৌড়াইতে থাকে তখন তার ক্ষমতা এফ ভি বা এফ ভি কস থিটা আসে। এফিসিয়েন্সি হচ্ছে আউটপুট বাই ইনপুট পাওয়ার বা আউটপুট বাই ইনপুট ওয়ার্ক। এরপর আসেন আমরা মহাকর্ষ অভিকর্ষে যাব। মহাকর্ষ অভিকর্ষে আমাদের এটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র, জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠে জি এম বাই আর স্কোয়ার, এইচ হাইটে জি এম বাই আর প্লাস এইচ স্কোয়ার। এইচ যদি হাইটে যাই, এটা অ্যাপ্রক্সিমেট, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট। যদি এইচ আর এর থেকে অনেক ছোট হয়, এইচ আর এর থেকে অনেক ছোট হয় তখন হচ্ছে এই ফর্মুলাটা খাটে 1 - 2h বাই আর। আর যদি আপনি এইচ গভীরতায় যান, এখানে এইচটাকে, এখানে এইচ হচ্ছে গভীরতা, এইচ গভীরতায় যদি আপনি যান তখন হচ্ছে জি ইন্টু 1 - h বাই আর আসে। আচ্ছা, ল্যামডা অক্ষাংশে, এই ল্যামডাটা হচ্ছে অক্ষাংশ, ল্যামডা অক্ষাংশে আপনার হচ্ছে অভিকর্ষ ত্বরণ, সেটা হচ্ছে জি অ্যাকচুয়ালটা মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। ই হচ্ছে এফ বাই এম, এটা মাঝে মাঝে কাজে লাগে, ইজ ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার। এটা হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য বলতেছি, যা অভিকর্ষ ত্বরণের সমান। এটা মহাকর্ষীয় বিভব, এই বিভব এবং প্রাবল্যের মাঝে রিলেশন। আচ্ছা, বিভব শক্তি হচ্ছে বিভব ইন্টু ভর, বিভব শক্তি হচ্ছে বিভব ইন্টু ভর। দেখেন এইটুকু হচ্ছে মহাকর্ষীয় বিভব, তার সাথে ভর গুণ করলে বা একটা বস্তুর ভরকে তার মহাকর্ষীয় দ্বারা গুণ করলে ওই বস্তুর মহাকর্ষীয় বিভব শক্তি পাওয়া যায়। এটা হচ্ছে এসকেপ ভেলোসিটি বা মুক্তিবেগ 2gm বাই আর, এটাকে 2g ক্যাপিটাল আর এভাবে বলা যায়। এইটা হচ্ছে একটা স্যাটেলাইট, এটা হচ্ছে স্যাটেলাইটের ক্ষেত্রে, স্যাটেলাইটটা যখন এইচ হাইটে ঘুরতে থাকবে তখন ওর জন্য কি কি আসবে, বেগটা কিরকম আসবে, পর্যায়কাল কিরকম আসবে, হাইট কিরকম আসবে। এই টোটালটুকু স্যাটেলাইট ছিল। এগুলো হচ্ছে আপনার কেপলারের সূত্র, এগুলো হচ্ছে আপনার কেপলারের সূত্র, কেপলারের সূত্র। আর হচ্ছে উপগ্রহ, কেপলারের সূত্র উপগ্রহ বা সরি উপগ্রহ কেন বলতেছি, কেপলারের সূত্র গ্রহের ক্ষেত্রে এই রকম ভাবে অ্যাপ্লিকেবল হয়। টি স্কোয়ার পর্যায়কাল, গ্রহের হচ্ছে যে বার্ষিক গতির ক্ষেত্রে কোনো একটা ইয়ার চারপাশে, স্টারের চারপাশে যখন গ্রহটা ঘুরে আসে তখন হচ্ছে তার পর্যায়কাল এবং ইয়া থেকে, স্টার থেকে তার দূরত্বের মাঝে এই রিলেশন মেনটেন হয়। আর টোটাল শক্তিটা মাইনাস জিএমএম বাই 2r প্লাস এইচ এটা হয়। এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে গতিশক্তি ইজ ইকুয়ালস টু মাইনাস ইপি বাই 2 বা ইপি মাইনাস 2 কে বা ই টোটাল ইজ টু মাইনাস কে বা ইপি বাই 2। এই সূত্রগুলো অলওয়েজ মাথায় রাখতে হবে, ঠিক আছে। পদার্থের গাঠনিক ধর্ম, এখানে সূত্র আছে
এস ইজ ইকুয়ালস টু এফ বাই এ, ফোর্স বাই এরিয়া। তো এখানে এস কি, এস হচ্ছে আমার পীড়ন, এই এস হচ্ছে আমার পীড়ন। তারপর ওয়াই ইয়ং এর গুণাঙ্ক এফ বাই এ স্মল এল বাই ক্যাপিটাল এল, বা আমরা যদি এফ এর জায়গায় ওজন ইউজ করি, কোনো একটা বস্তুর ভর এম ইউজ করি, এম জি বাই এরিয়ার জায়গায় পাই আর স্কোয়ার ইউজ করা যায়। স্মল এল হচ্ছে দৈর্ঘ্য পরিবর্তন বাই ক্যাপিটাল এল। এইটা হচ্ছে আয়তন গুণাঙ্ক বি, আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক। আচ্ছা, এটা হচ্ছে পি ডিভাইডেড বাই স্মল ভি বাই ক্যাপিটাল ভি। এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমরা বলে থাকি সেটা হচ্ছে কম্প্রেসিবিলিটি, বা এটা কি সংনম্যতা, সংনম্যতা। এটাকে কে না বলে এটাকে অনেক সময় এভাবে বলা হয় যে সি না লিখে এটাকে অনেক সময় এভাবে বলা হয়, আপনাদের বইতে সম্ভবত এটাকে কে বলা হচ্ছে, তাই না, যে এটাকে আমরা বি বলে থাকি আর এটাকে হচ্ছে কে বলে থাকি, 1/b, এরকম এই ফর্মুলাটা ইউজ হয়। এটা হচ্ছে ক্রিন্তন গুণাঙ্ক, ক্রিন্তন গুণাঙ্ক। ক্রিন্তন গুণাঙ্কের ক্ষেত্রে এফ হচ্ছে ফোর্স, এ হচ্ছে এরিয়া, এটা স্পর্শকীয় বল, স্পর্শকীয় বল, এটা মাথায় রাখতে হবে, স্পর্শকীয় বল। এরিয়া তো জানি, থিটা হচ্ছে আমার কতটুকু অ্যাঙ্গেলে সে হচ্ছে বিচ্যুত হয়েছে সেই অ্যাঙ্গেলটা। তারপর এখান থেকে সিগমা আছে পয়জন অনুপাত ডেল ডি বাই ডি ডেল এল বাই এল, এখান থেকে কৃত কাজ আমরা বের করছি। তারপর হচ্ছে এখান থেকে কৃত কাজটা হাফ পীড়ন বিকৃতি, এটা আমরা বের করতে পারি। সো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা এই শক্তিগুলো তো জানি, আরেকটা জিনিস হচ্ছে একক আয়তনের সঞ্চিত শক্তি, এটা হচ্ছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এই বিষয়টা হচ্ছে মাথায় রাখা লাগবে। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে পৃষ্ঠটান, পৃষ্ঠটানের ক্ষেত্রে যেটা হয় টি ইজ ইকুয়ালস টু এফ বাই এল, এল দৈর্ঘ্যটা হচ্ছে কতটুকু দৈর্ঘ্য জুড়ে বস্তুটাকে তরলটা টাচ করছে সেটা হচ্ছে এল হয়। তারপর পৃষ্ঠ শক্তি হচ্ছে পৃষ্ঠটান ইন্টু, পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তি এই দুইটা সমান। একটা বস্তুর এরিয়া বাড়াইতে বা কমাইতে কতটুকু কাজ করা লাগবে সেটা হচ্ছে পৃষ্ঠ শক্তি ইন্টু এরিয়ার পরিবর্তন, পৃষ্ঠটান ইন্টু এরিয়ার পরিবর্তন বলা যায়। সো যদি এরিয়াটা আর স্কোয়ার, মানে আর ব্যাসার্ধে একটা গোলক হয়ে থাকে, তাহলে এরিয়াটা হচ্ছে 4πr², জিরো থেকে ওইটাতে নিতে আমার কতটুকু কাজ করা লাগে। বা যদি ডাবল সারফেস থাকে লাইক সাবানের বুদবুদ, তখন কিন্তু কাজটা দুইটা একটা সারফেস বাড়ানো জিরো থেকে ক্যাপিটাল আর ব্যাসার্ধে যাওয়া, বা 4πr² বাহ্যিক এরিয়া তৈরি করা, উনি ভিতরেও 4πr² তৈরি হয়ে গেছে, তখন টোটাল এইটুকু এরিয়া তৈরি করতে ভিতরে বাইরে টোটাল 2 ইন্টু 4πr², মানে 8πr² ইন্টু টি পরিমাণ কাজ হয়। পি টু টি বাই আর, এটা হচ্ছে তরলের এক্সট্রা কতটুকু প্রেশার তৈরি হয় পৃষ্ঠটানের কারণে। যদি এটা এয়ার সাবান বুদবুদ হয়, বাইরে ভিতরে দুই দিক থেকে পৃষ্ঠটানের কাজ করে, তখন 40/r হয়। এটা হচ্ছে একটা চিকন সরু নল, ওইটার মধ্যে দিয়ে যখন একটু এক্সট্রা হাইট জুড়ে পানিটা ওঠে, ওই এক্সট্রা হাইটটা যদি এইচ হয়ে থাকে, তখন ওইটার সূত্রটা এটা পৃষ্ঠটানের সাথে, বা এটার অরিজিনাল সূত্রটা এরকম, আর ইন্টু এইচ প্লাস আর বাই 3 রো জি ডিভাইডেড বাই 2 কস থিটা। ঠিক আছে। আচ্ছা, ওইখান থেকে সান্দ্রতা বল, ধাক্কা বল যেটা, বাধা বল যেটা, এটা ইটা এ হচ্ছে পৃষ্ঠের ক্ষেত্রফল, বা হচ্ছে স্পর্শতলের ক্ষেত্রফল, ডিভি, ডিভি মানে একটা লেয়ারের আরেকটা লেয়ারের বেগের পরিবর্তন, ডিওয়াই দুইটা লেয়ারের মধ্যবর্তী দূরত্ব। স্টোকসের সূত্র 6πr ইটা ভি, একটা নিডেড গোলক বা হচ্ছে একটা গোলক, সে যখন হচ্ছে আর ব্যাসার্ধের গোলকটা একটা ইটা তরলের মধ্যে দিয়ে বা ইটা প্রবাহী পথের মধ্যে দিয়ে যখন আমাদের ইটা সান্দ্রতা গুণাঙ্ক বিশিষ্ট প্রবাহের মধ্যে দিয়ে যখন সে যেতে থাকে ভি বেগে, তখন তার এগেনস্টে কতটুকু সান্দ্র বল বা বাধা বল তৈরি হয়। ভিটি অন্তবেগের সূত্র, a1 v1 a2 v2। আচ্ছা, এরপর চলে আসেন আমরা পর্যাবৃত্ত গতিতে যাই। আমাদের এখানে এইটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেকেন্ড ডেরিভেটিভ অফ সরণ প্লাস ওমেগা স্কোয়ার সরণ ইকুয়ালস টু 0, এখান থেকে সলভ করলে এ সাইন ওমেগা টি প্লাস ডেল পাওয়া যায়। এটাকে ডিফারেন্সিয়েট করলে বেগ পাওয়া যায় ওমেগা এ কজ ওমেগা টি প্লাস ডেল। বেগের এটা একটা ইকুয়েশন, ওমেগা রুট ওভার এ স্কোয়ার ম্যাক্সিমাম হয় যখন ওয়াইটা হচ্ছে মাঝখানে মানে 0 হয়, তখন ম্যাক্সিমাম পাওয়া যায়। ত্বরণটা ম্যাক্সিমাম হয় হচ্ছে দুই প্রান্তে। আর এ ম্যাক্স হচ্ছে ওমেগা স্কোয়ার এ, এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স বলা যায়। স্প্রিং যদি ওয়াই পরিমাণ টানেন, তাহলে হচ্ছে কে ওয়াই পরিমাণ ফোর্স ভিতরের দিকে তৈরি হবে। ওমেগা একটা স্প্রিং কাঁপার সময় তার মধ্যে কতটুকু কৌণিক বেগ তৈরি হবে, পর্যায়কাল কত হবে, ফ্রিকোয়েন্সি কত হবে, তাকে যদি আমি দূরে নিয়ে যাই, তখন এক্স সামর্থ্য থেকে ওয়াই পরিমাণ ডিস্টেন্সে নিয়ে গেলে কতটুকু গতিশক্তি তৈরি হবে, কতটুকু বিভব শক্তি তৈরি হবে। আর ক্যাপিটাল এল বলতে আমরা হচ্ছে সরল দোলক বুঝাচ্ছি। সরল দোলকের সুতার দৈর্ঘ্য প্লাস হচ্ছে ববের ব্যাসার্ধ দুইটা যোগ করলে হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য পাওয়া যায়, টি ইজ ইকুয়ালস টু এল বাই জি। তারপর টি এর সাথে এল এর সম্পর্ক, জি এর সম্পর্ক। একদিন মানে ৮৬,৪০০ সেকেন্ড। একদিনে যদি আমাদের দোলকটা পাহাড়ে নিয়ে যাওয়ার পর এন সেকেন্ড ফাস্ট বা স্লো চললো, যদি ফাস্ট চলে তাহলে হচ্ছে প্লাস ইউজ করবেন, যদি স্লো চলে তাহলে মাইনাস ইউজ করবেন।
ফাস্ট চলার আরেকটা নাম হচ্ছে যে গেইন করা, দ্রুত চলা। আর স্লো চলা মানে হচ্ছে সময় হারানো, তারপর হচ্ছে টিক কম দেওয়া, এইভাবে কথাগুলো বলা থাকে। এল এর সাথে মানে একটা সেকেন্ড দোলকের ক্ষেত্রে এটা হচ্ছে কখন, এটা হচ্ছে যখন টি ইজ ইকস টু 2 সেকেন্ড, যখন আপনার টি ইজ ইকস টু 2 সেকেন্ড, তখন হচ্ছে আপনার এই জিনিসটা, টি যখন আপনার 2 সেকেন্ড তখন এটা কাজে লাগে। সেকেন্ড দোলকের ক্ষেত্রে মূলত এই সূত্রটা অ্যাপ্লাই করা যায়। তরঙ্গ, তরঙ্গ চ্যাপ্টারে কি আছে আমরা জানি, ভি ইজ ইকস টু এফ ল্যামডা, 9 থেকে পড়ে আসছি। তারপর ক্যাপিটাল টি ইজ ইকস টু 1/f, পর্যায়কালের সাথে ফ্রিকোয়েন্সি। কে ওয়েভ নাম্বার, এটা অনেক সময় আছে ওয়েভ নাম্বার কত, 2π/λ। কৌণিক বেগ ওমেগা ওয়াই, স্বর্ণের ইকুয়েশন তো আমরা জানি, আগে এ সাইন ওমেগা টি পর্যন্ত থাকতো, এখন কে এক্স একটা নতুন টার্ম চলে আসছে, এই কেটা হচ্ছে 2π/λ, এই যে তরঙ্গ সংখ্যা এটা, এটাকে চাইলে ভিটি মাইনাস এক্স লেখা যায় যদি 2π/λ কমন নেওয়া যায়। ডেল ফাই দশার পরিবর্তন ইকুয়ালস টু 2π/λ, একটু পথ পার্থক্য, দশা পার্থক্য আর পথ পার্থক্যের মাঝে রিলেশন, এটা খুবই ইম্পর্টেন্ট, অনেক জায়গায় কাজে লাগে। এটা হচ্ছে স্থির তরঙ্গের ক্ষেত্রে, এটা হচ্ছে স্থির তরঙ্গের ইকুয়েশন, স্থির তরঙ্গ সেটার ইকুয়েশন। আর যদি বিট তৈরি হয় প্রতি সেকেন্ডে বিট সংখ্যা, এটা হচ্ছে প্রতি সেকেন্ডে বিট সংখ্যা, প্রতি সেকেন্ডে কয়টা বিট হবে, প্রতি সেকেন্ডে বিট সংখ্যা। তারপর ভি ইজ ইকুয়ালস টু টি রুট ওভার টি বাই মিউ, এটা হচ্ছে টানা তারের ক্ষেত্রে উপরে টান বল ডিভাইডেড বাই একক দৈর্ঘ্যের ভর, এটা হচ্ছে যখন টানা তারে কম্পন তৈরি হয়, ওই কম্পনের বেগটা কত। সো এইখানে যদি আমরা ফ্রিকোয়েন্সিটা বের করতে বলি তাহলে হচ্ছে মূল সুরের জন্য এইটা হচ্ছে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, তো ল্যামডাটা নিচে যাবে, ল্যামডাটা হয়ে হচ্ছে 2L। সো সিস্টেমটা এরকম থাকে, এখানে এইটুকু হচ্ছে λ/2, সেটা হচ্ছে এল হয়, তাহলে ল্যামডাটা কি 2L হয়, এই 2Lটা নিচে আসে। আর মিউ হচ্ছে একক দৈর্ঘ্যে ভর, এটা আমরা অলরেডি জানি। এফ এন এগুলো আমরা দিছি আই, আই মানে হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময় কতটুকু শক্তি পাস করে। সো এটাকে চাইলে আপনি এভাবে বলতে পারেন, এনার্জি ডিভাইডেড বাই এ টি, ই/টি কে অনেক সময় পি আকারে লেখা হয়, পাওয়ার আকারে লেখা হয়। আবার এই যে তীব্রতা, তরঙ্গের তীব্রতা, এটাকে চাইলে 2I² এফ স্কোয়ার এ স্কোয়ার রো ভি বলতে পারেন। এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, এ হচ্ছে বিস্তার, রো হচ্ছে যে মাধ্যমের মধ্যে দিয়ে তরঙ্গ যাচ্ছে সেটার ঘনত্ব, ভি হচ্ছে তরঙ্গের বেগ। বিটা মানে হচ্ছে জানেন আপনার তীব্রতার লেভেল 10 log 10, আই, আই মানে হচ্ছে তরঙ্গের তীব্রতাটা কত, এবং আই নট হচ্ছে প্রমাণ তীব্রতা 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার। এইটা হচ্ছে আপনার ডপলার ইফেক্টের ক্ষেত্রে, এটা আপাতত না জানলেও চলবে। চলেন আমরা আদর্শ গ্যাস নিয়ে কাজ করি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটা বয়েলের সূত্র, P1 V1 P2 V2, যখন টি ধ্রুব, এখানে হচ্ছে টি ধ্রুব, আর এইটা হচ্ছে যখন পি ধ্রুব, এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র। আর এটা হচ্ছে যখন আপনার ভি ধ্রুব, এটা গেলুসাকের চাপীয় সূত্র। তারপর হচ্ছে সার্বজনীন সূত্র, পিভি এনআরটি, পিভি এন মোল সংখ্যাকে W/m লেখা যায়। তারপর আমাদের এই সূত্রগুলো আছে রো দ্বারা কনভার্ট করা, আরএমএস ভেলোসিটি দিয়ে লেখা যায়, CRMS, এইটা খুব ইম্পর্টেন্ট সূত্র, √3RT/m বা 3p/ρ, বা হচ্ছে 3kT/m। গতিশক্তি 3/2 nRT, বা আপনি লিখবেন আসলে এই 3 এর জায়গায় f লিখবেন, f/2 nRT। যদি আপনাকে এক পরমাণু বলে f হচ্ছে 3, দ্বিপরমাণুক বললে f হচ্ছে 5, বহু পরমাণু বললে f হচ্ছে 6। এইটাই এখানে লেখা হয়েছে CRMS, তো আমরা দেখছি এইটা হচ্ছে কি, এটা হচ্ছে C অ্যাভারেজ, আর এটা হচ্ছে C মোস্ট প্রবাবল। এটা হচ্ছে C অ্যাভারেজ, আর এটা হচ্ছে মোস্ট প্রবাবল, সর্বোচ্চ সম্পাদিক, মোস্ট প্রবাবল, ল্যামডা এটা হচ্ছে ক্লসিয়াসের গড় মুক্ত পথের সূত্র, এটা হচ্ছে আমাদের ম্যাক্সওয়েল, এটা হচ্ছে ক্লসিয়াস, এটা হচ্ছে ম্যাক্সওয়েলের সূত্র, এটা হচ্ছে বোলসম্যান সেটা দিয়ে যাওয়া সূত্র। আমরা অলওয়েজ ইউজ করার ক্ষেত্রে ম্যাক্সওয়েলটা ইউজ করব, না পারলে ক্লসিয়াস, কখনোই বোলসম্যানটা ইউজ করব না। আপেক্ষিক আর্দ্রতা সূত্র f/F, শিশিরাঙ্কের সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ বাই কক্ষ তাপমাত্রা সম্পৃক্ত জলীয়বাষ্পের চাপ ইন্টু 100%। এইটা হচ্ছে শিশিরাঙ্ক কক্ষ তাপমাত্রা গ্লেসারের ধ্রুবক অ্যাট θ1 টেম্পারেচার, θ1 - θ2 সিক্ত বাল্বের তাপমাত্রা, এখান থেকে আমরা পেয়ে যাব। সো এই তো আমরা সংক্ষিপ্তভাবে যতগুলো সূত্র ফার্স্ট পেপারে আপনার পরীক্ষার জন্য লাগবে ডিসকাস করে ফেললাম। সূত্রগুলো একসাথে পেয়ে কেমন লাগলো, উপকার হলো কিনা ভাইয়াকে অবশ্যই কমেন্টে জানান। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, অনেক ভালো হোক আপনার পরীক্ষা, দোয়া শুভকামনা শিক্ষক পরিবারের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।